আসসালামু আলাইকুম। যারা ভূমি জরিপ শিখতে চান বা আমিন হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা বিভিন্ন খণ্ডে ভাগ করব। এই ট্রেনিংটি মূলত আমাদের অনেক পর্বে ভাগ করা হবে। প্রথম পর্বে আমরা শিখব ভূমি জরিপ পরিচিতি। আমরা গ্রাম বাংলাতে যেসব ভূমি জরিপ করে তাদেরকে আমরা আমিন বলি। আমিন শব্দের অর্থ কী? আমিন শব্দটি ফার্সি থেকে এসেছে। আমিন শব্দের অর্থ বিশ্বাসী। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ভূমি পরিমাপ করে তাদেরকে আমিন বলা হয়। আমরা যারা ভূমি পরিমাপ করি তাদেরকে আমিন বলা হয়। এটা একটি ফার্সি শব্দ। অনেক ক্ষেত্রে আমরা আরবিতে এটা ইউজ করি। এটা সাধারণত আরবি ভাষাতে এই আমিন ব্যবহৃত হয়। একজন আমিনকে এই জন্য বিশ্বাসী বলা হয়, কেননা আমিন সাহেব যদি বিশ্বাসী না হয় এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি হবে। ধরেন আপনার এলাকায় একজন আমিন আসছে, সে যদি সঠিকভাবে ভূমি পরিমাপ করতে না পারে তাহলে সেখানে শান্তির বদলে অশান্তি সৃষ্টি হবে। এটা বাংলায় বিশ্লেষণ। অর্থ আপোষ, মি অর্থ মীমাংসা, ন অর্থ নকশা, অর্থাৎ নকশা দেখিয়া যে ব্যক্তি আপোষের মাধ্যমে মীমাংসা করে দেয় তিনি আমিন। এতে দেখেন প্রয়োজনীয় যন্ত্রপাতির সঙ্গে এখন আমরা পরিচিত হব। ফিতা, যেটা আমরা ভূমি মাপার ক্ষেত্রে ব্যবহার করি। এক পাশে ইঞ্চি, অন্য পাশে ফুট দেওয়া থাকে। যারা নতুন এ কাজ শিখতে চান তাদেরকে আমি একটি ফিতা দেখাই। ফিতার এই প্রান্তে রয়েছে ইঞ্চি, অপর প্রান্তে থাকে ফুট। এটা একটি ছোট ফিতা, তাই অপর প্রান্তে ফুট না, শুধুমাত্র ইঞ্চির মাপ রয়েছে। যেগুলো ভূমি মাপার ক্ষেত্রে বড় মাপের ফিতা রয়েছে সেগুলোতে খেয়াল করে দেখবেন অপর প্রান্তে একটি ফুটের মাপ রয়েছে। এটা আমরা ছোট জানি 3 গজে 1 ফুট, তাহলে 36 ইঞ্চি 1 ফুট হয়। আপনি ভূমি কীভাবে মাপ করবেন দেখেন, ফিতার ওপর একটি টিনের একটি অংশ রয়েছে, এটা থেকে সাধারণত ভূমির পরিমাপ শুরু হয়। এখন হচ্ছে গান্ডার স্কেল। ইহা একটি 4 কোণা বিশিষ্ট তামা বা ব্রোঞ্জের তৈরি স্কেল। ইহার চারপাশে 10টি ঘর থাকে। প্রতি ঘরের সমান 100 লিঙ্ক, 16 ইঞ্চি সমান 1 মাইল। এখন কাটা কম্পাস আমরা সকলে পরিচিত আছি, যেটা আমরা জ্যামিতিতে কাটা কম্পাস ব্যবহার করি। নকশার দূরত্ব বের করার কাজে আমরা কাটা কম্পাস ব্যবহার করি। এছাড়াও আমরা ভূমির প্রয়োজনীয় যন্ত্রপাতি যেগুলো রয়েছে, পেন্সিল, রাবার, স্কেল, এগুলো আমরা যে প্রয়োজনীয় যন্ত্রপাতি হিসাবে ব্যবহার করি। এখন ভূমি পরিমাপ কি? ভূমি পরিমাপ বলতে বোঝানো হয় জ্যামিতিক একটি অংশ, যেটা আমরা বইয়ের ভাষায় জ্যামিতি বলি। বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করলে ভূমি পরিমাপ। দেখেন যে শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ ভূমি পরিমাপ। এর মাধ্যমে রেখা, ঢাল, দৈর্ঘ্য, প্রস্থ নির্ণয় করা হয়। আমরা জ্যামিতি দ্বারা আমরা কি করি, বিভিন্ন অংশের মান নির্ণয় করি, যেটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করলে, জমি মাপার ক্ষেত্রে প্রয়োগ করলে তার রেখা, দৈর্ঘ্য, কত শতাংশ, কত কাঠা রয়েছে, এগুলো আমরা বের করতে পারবো। এখন জ্যামিতির ক্ষেত্রে সব সূত্রগুলি রয়েছে। জ্যামিতিতে কয়েকটা অংশ থাকে, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, অনেক অংশ রয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে? 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। সাধারণত দেখেন ত্রিভুজ কোনটা, যেটা আমরা এরকম যদি 3টা বাহু থাকে, সীমাবদ্ধ একটি ক্ষেত্রফল, সীমাবদ্ধ 3টি বাহু, এর মধ্যে যেটা আছে সেটাই আমরা এই জমিটা পরিমাপ করব। 3টি বাহু রয়েছে, তাকে আমরা বলবো ত্রিভুজ। এখন দেখেন আমাদের রয়েছে ত্রিভুজ মোট 6 প্রকার। একটা বাহু ভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার। এটা আমরা স্কুল লেভেলে শিখছিলাম যে বাহু ভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার। কোণ বাহু ভেদে যে 3 প্রকার ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ওদিকে রয়েছে বিষমবাহু ত্রিভুজ। আপনাদেরকে সহজে অল্প সময়ে বোঝানোর জন্য আমি আগে এগুলো লিখে রাখছি। দেখেন, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ধরেন এটা একটি ত্রিভুজ, ধরেন এটা আপনার একটা জমি, এটা ধরে আপনার ত্রিভুজ। ত্রিভুজের 3টি বাহু এ, বি, সি, এই 3টি বাহু সমান। এ থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্য, বি থেকে সি একই দৈর্ঘ্য, আবার সি থেকে এ একই দৈর্ঘ্য। তাহলে দেখেন এখানে এ বি মানে এই দৈর্ঘ্য সমান এই দৈর্ঘ্য সমান এই দৈর্ঘ্য, 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহুটি সমবাহু ত্রিভুজ। এদিকে রয়েছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান থাকে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। 2টি বাহু পরস্পর সমান কোনটি? এ বি
এ সমান বাহু, আবার এসি সমান বাহু, এই দুটি বাহু সমান। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সবগুলো বাহু অসমান থাকে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ধরেন এটা আপনার একটি বিষম ত্রিভুজ, তিনটা বাহু অসমান। এই জমি ভূমি মাপার ক্ষেত্রে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি এই বিষমবাহু ত্রিভুজ। ধরেন আপনার এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য। বাংলাদেশের যেসব জমিগুলো রয়েছে সবগুলোর কিন্তু দৈর্ঘ্য সেম হয় না, সব ক্ষেত্রে আলাদা। আপনি যদি একটা ত্রিভুজ সম্পর্কে ভালোভাবে জানেন, বিষমবাহু ত্রিভুজ, এটা দিয়ে আপনি সকল জমি পরিমাপ করতে পারবেন। বিষমবাহু ত্রিভুজের মান বের করতে পারলে আপনি সমবাহু ত্রিভুজ ও সমদ্বিবাহু ত্রিভুজ দুটার মান একই হবে। এটা এই ত্রিভুজের মান দ্বারা ওই দুইটার একই মান আপনি বের করতে পারবেন। তাহলে আপনারা শুধু শিখবেন বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে। এটা আপনাদেরকে আরো বিস্তারিত পরে জানাচ্ছি। বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে যদি আপনি ভালোভাবে জেনে নেন, আপনার এই সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ এটার বেশি প্রয়োজন হবে না। তাহলে আমার আবারও আপনাদের একটু বিস্তারিত দেখাই যে কোণ ভেদে তিন প্রকার, যেটা সমকোণ একটি, সূক্ষ্মকোণ একটি, স্থূলকোণ একটি। এগুলো আমরা কোণ সম্পর্কে না জানলেও হবে, কারণ আমরা বিষমবাহু ত্রিভুজ দ্বারা সকল ক্ষেত্রে মান ব্যবহার করতে পারবো। তাও আপনাদেরকে দেখায় সমকোণ কোনটা। এটা একটা জমি, এটার আপনার জমির এরকম একটা পরিমাপ থাকে, এটার আপনার কোণ সমান, চারিদিকের কোণ সমান। এগুলো জমিতে সাধারণত থাকে না, আপনাদের এগুলোর প্রয়োজন নাই। এখন আপনি আসেন চতুর্ভুজের ক্ষেত্রে। চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধতা ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে। চারটি বাহু, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, এরকমভাবে যে কোনো একটি জমির যদি চারটি দৈর্ঘ্য থাকে, মানে চারটি দৈর্ঘ্য মানে চারটি বাহু থাকে, সেটাকে আপনি চতুর্ভুজ বলবেন। চতুর্ভুজের প্রকারভেদ অনেকগুলো রয়েছে। দেখেন বর্গক্ষেত্র, যেটা চারটি বাহু একই দিকে সমান, সেটাকে বলা হয় বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র, যেটা দুইটি বাহু পরস্পর সমান তাকে আয়তক্ষেত্র বলে। এটা বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, আর এই বাহু সমান, এটা আয়তক্ষেত্র। রম্বস ক্ষেত্র, এটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। দেখেন এই বাহু পরস্পর সমান, এই বাহু পরস্পর সমান, তাহলে সেটা রম্বস। এটা সামান্তরিক, আপনি যে দেখেন সামান্তরিক প্রায় আয়তক্ষেত্রের মতো, দুটা বাহু পরস্পর সমান কিন্তু কোণগুলো অসমান, এটা সামান্তরিক। এবার রয়েছে ট্রাপিজিয়াম, রয়েছে পঞ্চভুজ, রয়েছে ষড়ভুজ। পঞ্চভুজ বলতে যেটা পাঁচটি কোণ থাকে, যেটা পাঁচটি বাহু থাকে, ধরেন একটা বাহু, দুইটি বাহু, তিনটি বাহু, চারটি বাহু, পাঁচটি বাহু, তাহলে এটা পঞ্চভুজ। যদি ষষ্ঠভুজ থাকে, তাহলে আপনি ছয়টি যদি বাহু থাকে কোনোটার, তাহলে সেটা হবে ষষ্ঠভুজ। এই কয়টি সম্পর্কে যদি বিস্তারিত জান, তাহলে আপনি সেম একই পাবেন, কারণ আয়তক্ষেত্রর মতন করে সবগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। আর এখানে রয়েছে পরিসীমা। পরিসীমা বলতে বোঝানো হয়েছে যে পুরো একটি ত্রিভুজ এর ভিতর মোট একটি জায়গা বা ক্ষেত্রফল কত, এটা কিভাবে বের করবেন, এটা আপনাদেরকে পরের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এখন ভূমি পরিমাপের জন্য তিনটি সূত্র প্রয়োজন। একটি আয়তক্ষেত্রের সূত্র, যেটা আয়তক্ষেত্র কোনটা, এটা আপনার আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের সূত্র, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা আপনি কিভাবে বের করবেন এর পরের পার্টে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। দৈর্ঘ্য কোনটা, যেটা জমির নম্বর দিকে বেশি থাকে সেটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যেটা একটু ছোট সেটাকে বলা হয় প্রস্থ। তাহলে আপনি এই জমির ক্ষেত্রফলের সূত্র কি, গড় দৈর্ঘ্য কোনটা, ধরেন এটা আপনার 72 ফুট, এটা ধরেন আপনার 70 ফুট, তাহলে আপনি 72 যোগ 70 ভাগ 2 দিয়ে দিবেন, তাহলে আপনার গড় দৈর্ঘ্য আসবে। আর প্রস্থ একইভাবে আপনি এই দুটার প্রস্থ বের করবেন। তাহলে যদি গড় দৈর্ঘ্য আর গড় প্রস্থ বের করেন, তাহলে আয়তক্ষেত্রের সূত্রফল চলে আসবে। এখন আসেন বৃত্তাকার বা বৃত্তাবাস ভূমির পরিমাপের সূত্র। বৃত্তাকার কোনটি, বৃত্তাকার বলা হয়, আর এটা একটি গোল একটি, এটাকে বলা হয় বৃত্তাকার। এই বৃত্তাকারের একটি থাকে বড় দৈর্ঘ্য, যেমন এই প্রান্ত থেকে যদি এই প্রান্তে আমরা নিয়ে যাই, এটা আমার বড় অক্ষ, আর এই দিক থেকে যদি এই দিকে আসি, এটা আমার ছোট অক্ষ। যে কোনো একটি বড় অক্ষ ছোট অক্ষ ধরতে পারেন। তার পাশে বৃত্তাবাস,
বৃত্তাবাস কোনটি? ধরেন আপনার এরকম একটি ভূমি রয়েছে, এরকম একটি ভূমি রয়েছে, এটা আপনার এটাকে বলা হয় বৃত্তাবাস। বৃত্তাবাসের বড় দৈর্ঘ্য কোনটি? বড় দৈর্ঘ্য এখানে আপনার এক সাইড দিয়ে দেওয়া রয়েছে, আর ছোট অক্ষ আপনি মিডিল থেকে একটি অক্ষ দিয়ে দিবেন, এটা আপনি ফিতার মাধ্যমে পরিমাপ করে নেবেন। এটা ক্ষেত্রফল সূত্র হচ্ছে বড় অক্ষ গুণ ছোট অক্ষ গুণ 0.785054, এটা দ্বারা আপনি গুণ করলে বৃত্তাকার ভূমির বা বৃত্তাবাস ভূমির ক্ষেত্রফল পেয়ে যাবেন। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আলাদা একটি সূত্র রয়েছে। বিষমবাহু ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের 3টা বাহু অসমান থাকে সেটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এটা ধরেন এ বি একটি সি, ধরেন আপনার এখানে 3টি বাহু রয়েছে, 3টি বাহু অসমান, এটা ধরলেন আপনার 40 ফুট, এটা ধরলেন আপনার 80, এটা ধরেন আপনার 80 ফুট, এটা ধরেন আপনার 50 ফুট, 3টার কিন্তু দৈর্ঘ্য আলাদা। তাহলে আপনি এটা কি বের করবেন? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে এস বলা হয়। এসের একটি সূত্র রয়েছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এখানে এ কোনটা? এ আসলে দেখেন এখানে এখানে কোনটা? এ 80 ফুট, এটা আপনি এ ধরলেন, এটা 50 ফুট বি ধরলেন, এটা 40 ফুট, এটা সি ধরলেন। তাহলে এ বি সি, তাহলে এ কোনটা? এর মান 80, বি এর মান 50, সি এর মান 40, এটা মোট আপনি যোগ করে দিবেন, যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। তাহলে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করলেন। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √/s, এস মাইনাস এ, এস মাইনাস বি, আবার এস মাইনাস সি। তাহলে দেখেন আপনার এখানে এস মাইনাস এ, এস কোনটা? অর্ধ পরিসীমা, যেটা আমরা এখানে এস এর মান বের করলাম। এ কোনটা? এটা আমরা এ ধরছি, যে কোনো একটা অক্ষ এ ধরতে পারেন, যে কোনো একটা বাহু এ ধরতে পারেন। বি ধরছি আমরা 50, সি ধরছি আমরা 40, এটা আপনি ক্যালকুলেশন করলে আপনার ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করলে আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন। এখন আসেন আপনার যেগুলো ষষ্ঠভুজ রয়েছে, ষষ্ঠভুজ কোনটা? এটা আপনার যে ষষ্ঠভুজ, এটা দেখেন আপনার 6টা বাহু রয়েছে, এটা আপনি কিভাবে এই ক্যালকুলেশন করবেন? ধরেন আপনার এ বাহু থেকে এ বাহুর একটি পরিমাণ দাগ দিলেন, এখান থেকে একটি দাগ দিলেন, তাহলে দেখেন এটা আপনার ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ, ধরেন এটা আপনার বিষমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, এটা আপনি আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করবেন। এরপর দেখেন একটি বড় একটি জায়গা রয়েছে, এটাও আপনি আরেকটি খণ্ড বিভক্ত করবেন। আপনি যত পরিমাণ ভূমিতে বিখণ্ড করবেন তত পরিমাণ আপনার জমির পরিমাপটা সঠিক হবে। তাহলে আপনি ষষ্ঠভুজের কথা বুঝতে পারলেন। যদি আপনার এরকম একটি জমি থাকে তাহলে এটা আপনি কিভাবে পরিমাপ করবেন? দেখেন এখানে যদি আপনি একটাই দেন তাহলে আপনার আসে এখানে এটা ত্রিভুজ, এটা পরিমাপ করলেন, তারপর এটা আপনি আয়ত আকার পরিমাপ করলেন। এরপর আপনাদেরকে দেখায় আরেকটা জমি, ধরেন এটা আপনার একটি এরকম একটি জমি, এটা আপনি কিভাবে পরিমাপ করবেন? ধরেন আপনার এখানে উপর দিকে কোনো সোজা নাই, আপনি একটি সমভাবে একটি বাহু নেবেন যেটা একদিকে সমভাবে সমান হয়ে যায়, তাহলে আপনার এটা সমান হয়ে গেল। এটা আপনার যে আয়তক্ষেত্রের যে সূত্র রয়েছে সেটা দ্বারা আপনি ক্যালকুলেশন করে এটা বের করতে পারেন। এখন আপনি এটা কীভাবে বের করবেন? এটা বৃত্তাবাসের সূত্র, বড় অক্ষ আর ছোট অক্ষ গুণ করবেন, তারপর আপনি গুণ করবেন 0.7854, তারা গুণ করে দুটার ক্ষেত্রফল একত্রে যোগ করলে আপনার এই জমিটার ক্ষেত্রফল চলে আসবে। এখন আমাদের কিছু পরিমাপের সূত্র সম্পর্কে জানতে হবে। প্রথমে যে পরিমাপ রয়েছে, পরিমাপকে আমরা মাপ বলি। মাপ কাকে বলে ও কত প্রকার? মাপ বলতে বোঝায় কোনো কিছুর পরিমাপ নির্ণয়কে মাপ বলে। মাপ 3 প্রকার, একটি রৈখিক মাপ, একটি বর্গমাপ আর একটি ঘনফুট। রৈখিক মাপ বলতে কোনটি বোঝায়? ধরেন এটা একটি আপনার পয়েন্ট আর একটি এখানে পয়েন্ট, আপনি যে একটি দূরত্ব এখান থেকে যে অপর প্রান্তে যে দূরত্ব রয়েছে এটাকে বলা হয় রৈখিক এটা মাপ, এটা আপনার রৈখিক মাপ। আপনার যে মাপ রয়েছে, যে এক পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে মাপ দেবেন, একটি সোজা একটি রেখা থাকবে, সেটা আপনার রৈখিক মাপ। এরপর রয়েছে আপনার বর্গমাপ। বর্গমাপ কোনটি? এটা আপনার একটি ক্ষেত্র, এই ক্ষেত্রের একটি থাকে দৈর্ঘ্য, এটা ধরে আপনার দৈর্ঘ্য, এটা আপনার প্রস্থ। তাহলে আপনি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারলেন, তো এটা যদি আপনি মাপ করেন সেটা আপনার হবে বর্গমাপ। এরপর রয়েছে আপনার ঘনমাপ। ঘনমাপ বলতে কি বোঝায়? ধরেন একটি আপনার ইট বা একটি টুল রয়েছে বা বক্স রয়েছে, এটা আপনি কিভাবে পরিমাপ করবেন? এটা আপনার একটি ধরেন বক্স, এটা আপনার একটি বক্স চারিদিকে সমান।
এটা কিন্তু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। এটা তল 6টি ধরে, 1টা 2টা 3টা 4টা, এটা তলে 5টা, উপরে একটা 6টা। এটা আপনার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে। এটা আপনার ঘনমাপ। এরকমভাবে আপনি 3টা মাপ সম্পর্কে জানলেন। এখানে আসেন একটু শতকের হিসাব সম্পর্কে জানতে হবে। আপনার শতক বা একক এগুলো কি? আমরা যেটা ব্যবহার করি শতক, শতাংশ, ডিসমাল, এগুলো একই। শতক আর একক আলাদা জিনিস, কারণ একক হয় 100 শতক। আমরা যখন 1 শতক থেকে যে বর্গ ফুট বের করব বা বর্গ হাত বের করব, তার কিছু এখানে সূত্র রয়েছে। 1 শতাংশ সমান 1000 বর্গ লিঙ্ক, 1 শতাংশ সমান 435.60 বর্গ ফুট, 1 শতাংশ সমান 193.60 বর্গ হাত, 1 শতাংশ সমান 48.40 বর্গ ফুট বর্গ গজ, 1 শতাংশ সমান 40.47 বর্গ মিটার। এরকমভাবে আপনার কয়েকটি সূত্র রয়েছে, যেটা যখন আপনি বর্গ গজে যাবেন তখন এটা দ্বারা ভাগ করবেন, যখন আপনি আবার বর্গ ফুটে যাবেন তখন আপনি সেটা বর্গ ফুট দ্বারা ভাগ করবেন। শতাংশ থেকে বর্গ ফুট, এই কয়েকটি 5টি যদি সূত্র জানেন তাহলে আপনি বের করতে পারবেন। এখানে সর্বোচ্চ বেশি গুরুত্বপূর্ণ 2টি সূত্র রয়েছে। এটা একটি সূত্র, এই একটি সূত্র। এখন 2 নম্বরের সূত্র রয়েছে 1 শতাংশ সমান 435.60 বর্গ ফুট, আর 1 শতাংশ সমান 40.47 বর্গ মিটার। যখন আমরা বেশিরভাগ সময় বর্গ ফুট বা বর্গ মিটারে হিসাব করি, আমরা যখন কোনো জমি মাপি তখন আমরা ফুটে হিসাব করি বা মিটার হিসাব করি। এর জন্য আমরা ফুটের হিসাব আর বর্গ মিটারের হিসাব জানবো। তাহলে আপনি এই 2টা সূত্র একটু ভালো করে দেখবেন, এটা মুখস্থ করে রাখবেন। 1 শতাংশ সমান 435.60 বর্গ ফুট, আর এটা রয়েছে 1 শতাংশ সমান 40.47 বর্গ মিটার। এই 2টি সূত্র আপনি মুখস্থ থাকলে পরিমাপটি খুব সহজে করতে পারেন। এখন হচ্ছে পরিমাপের একক। পরিমাপের একক কি? চেইন, ফিতা, হাত, গজ, মিটার। এগুলো আপনি পরিমাপের একক। আমরা ফিতা সম্পর্কে জানি যে ফিতা দিয়ে আমরা পরিমাপ করি, হাত দিয়ে আমরা পরিমাপ করতে পারি, গজ দ্বারা আমরা পরিমাপ করতে পারি, আবার মিটার দ্বারা পরিমাপ করতে পারি। কিন্তু চেইন একটি আলাদা একটি যন্ত্র, যেটা আগে ছিল এখন বিলুপ্ত হয়ে গেছে। অনেক সার্ভেয়ার না দেখবেন তারা একটু কোমরে বেঁধে রাখে অতিরিক্ত শো অফ করার জন্য, তারা এই চেইনটা দেখায়। তাদের চেইনের কাজ থাকে না, আমরা ফিতা, গজ, মিটার দ্বারাই পরিমাপ করি। এখন বিস্তারিত এই পরিমাপের যে রয়েছে চেইন দেখেন। একক ক্ষেত্রফল শতাংশে নিতে চাইলে আপনার একটি একক রয়েছে, যখন আপনি চেইন থেকে একটি শতাংশ নেবেন তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে যদি গজ থেকে আপনি যে শতাংশ নেবেন তাহলে আপনাকে বর্গ গজ করতে হবে। যদি আপনি ফিতা থেকে শতাংশ নেবেন তাহলে আপনাকে বর্গ ফুট করতে হবে বা বর্গ ফিতা করতে হবে। যদি মিটার থেকে আপনি বর্গ মিটারে নেন, মিটার থেকে যদি আপনি শতাংশে নেন তাহলে আপনাকে বর্গ মিটার করতে হবে। আপনি মিটারগুলো কী হলে করবেন? আপনি দৈর্ঘ্য গুণ প্রস্থ এরকম একটি সূত্র আগে যেটা শিখাইছি সেটা দ্বারা অ্যাপ্লাই করার পর আপনি এটা দ্বারা ভাগ করে দিবেন। তাহলে দেখেন এখানে রয়েছে একক, তারপর ক্ষেত্রফল রয়েছে শতাংশ নিতে চাইলে চেইন থেকে বর্গ লিঙ্ক, চেইন আছে তার বর্গ লিঙ্ক করতে হবে, তারপর আপনাকে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে শতাংশ আসবে। ফিতা বা ফুট, বর্গ ফুট, সেটাকে 435.60 দ্বারা ভাগ করতে হবে। হাতের মাপ, তারপর করতে হবে বর্গ হাত, সেটাকে ভাগ দিতে হবে 193.60। এটা হচ্ছে গজের মাপ, সেটাকে বর্গ গজ করতে হবে, ভাগ দিতে হবে 48.40 দ্বারা। মিটারের মাপ, তাকে বর্গ মিটার করতে হবে, ভাগ দিতে হবে 40.47। আপনি একটি মাপ করে নেবেন, আপনি যেটা দিয়ে পরিমাপ করবেন সেটা আগে মাপ করবেন। হাতের মাপ করতে পারেন, গজের মাপ করতে পারেন, যে কোনো একটিতে মাপ করবেন। মাপ করার পর সেটাকে বর্গ ফুট, বর্গ গজ দ্বারা করবেন, যেটাতে আপনার যেটা প্রয়োজন হয়। যদি আপনি হাতের মাপ করছেন, যদি হাতের আপনার শতাংশ নেবেন তাহলে আপনি 193.60 দ্বারা ভাগ করবেন বর্গ হাত করে। এখানে আছে সাংকেতিক কিছু চিহ্ন রয়েছে, ফুটের কিছু চিহ্ন রয়েছে। এটাকে বলা হয় ফুট। ফুটের একটি আমরা এরকম টান দিয়ে এটাকে আমরা বলি ফুট। যদি একটি টান থাকে ফুট, আর দুটি যদি টান থাকে তাহলে হবে এটা ইঞ্চি, এটা হবে ইঞ্চি। আর সুতা হবে 3টি দাগ, 1টি 2টি 3টি, এই 3টি দাগ থাকলে সুতা। 8 ইঞ্চি হয় 8 সুতায় হয় 1 ইঞ্চি। এটা আপনার দেখেন 8টি সুতায় হয় 1 ইঞ্চি।
12 ইঞ্চি হয় 1 ফুট, তাহলে 3 ফুটে হয় 36 ইঞ্চি, 3 বারাং 36, এভাবে আপনি পরিমাপ করতে হবে। আর আপনাদেরকে কিছু মনে রাখতে হবে, সুতা থেকে ইঞ্চিতে গেলে 8 দ্বারা ভাগ করতে হবে, ইঞ্চি থেকে ফুটে গেলে 12 দ্বারা ভাগ করতে হবে, ফুট হতে ইঞ্চিতে গেলে 12 দ্বারা গুণ করতে হবে। আর মনে রাখবেন, সুতা থেকে ইঞ্চিতে গেলে 8 দ্বারা ভাগ করতে হবে, ইঞ্চি থেকে ফুটে গেলে 12 দ্বারা ভাগ করতে হবে, আর ফুট হতে ইঞ্চিতে গেলে 12 দ্বারা গুণ করতে হবে। এই 3টা সূত্র অবশ্যই মনে রাখবেন। এর পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা দেখাবো আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করে।